সব সিরিয়াল আছে। আসসালামু আলাইকুম।
আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? Yes, sir, clear. স্যার, সাতটা 40 থেকে শুরু করি আমরা। 7:35, 5 মিনিটস দিয়ে তারপর শুরু করছি। গতকাল ক্লাস নেওয়ার পরে আমি বলেছিলাম যে আপনারা বাসায় চেষ্টা করবেন মিনি টেস্ট গুলো করার। কেউ কি করেছেন? হ্যাঁ স্যার, করছি স্যার, আমি পুরো 25টা জি পর্যন্ত। স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। নাম্বার 1, writers like William Shakespeare and Edgar Allan Poe are not only prolific but too interesting. এখানে কি সমস্যা? Art also okay. রাইট। আমরা যখন ইনক্লুসিভ পড়েছিলাম তখন আমরা শিখেছিলাম যে নট অনলির সাথে আমাদেরকে বাট অলসো ব্যবহার করতে হয়। সো এখানে দেওয়া আছে বাট টু, এই জিনিসটা হবে না, এখানে বাট অলসো হবে।
সো আপনারাও যখনই কখনো পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার এরকম এরর ডিটেকশনের ক্ষেত্রে নট অনলি পাবেন, আপনি সাথে সাথে দেখবেন যে ওখানে বাট অলসো এটার সাথে আছে কিনা। ইনক্লুসিভের আরো অনেক এক্সারসাইজ আছে, ওগুলোও আপনাদেরকে খেয়াল করতে হবে। মুভিং অন, এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। নট অনলির সাথে আমাদেরকে এখানে বাট অলসো দিতে হবে। নট অনলির পরে একটা অ্যাডজেক্টিভ, বাট অলসোর পরে আরেকটা অ্যাডজেক্টিভ। নাও নাম্বার টু এর অ্যান্সার কি হবে? টেক হবে, কেন? সাবজাংটিভ, রিকমেন্ডেড। রিকমান্ডেড, রাইট। আমরা সাবজাংটিভ ভার্ব যেগুলো পড়েছিলাম সেখানে বলা ছিল যে সাবজাংটিভ ভার্বের পরে যদি দ্যাট আসে এবং তারপরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্টের ভার্বটা সবসময় বেস ফর্ম হবে। তো এখানে শুড টেক দেওয়া আছে, শুড টেক দেওয়া যাবে না, এখানে শুধু টেক দিতে হবে, শুডটা হবে না। সবাই আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ কোনো এক্সপ্লেনেশন বুঝতে না পারেন, আরেকবার এক্সপ্লেনেশন দিতে হয় তাহলে অবশ্যই বলবেন। ভাইয়া আমার একটা সিমিলার কোশ্চেন ছিল সাবজেক্টিভ। বলেন। আমরা যখন স্পিচ গুলো চেঞ্জ করি, ন্যারেশন গুলো, তখন ভাইয়া ওখানে সাবজেক্টিভের ইউজ করতে দেখেছিলাম। সেখানে ভাইয়া সাবজেক্টিভের রুলসে যেমন যদি এরকম বলা হয় যে হি সেড লেট আস ওয়েট, তো আমরা এইভাবে করেছিলাম আর কি স্কুল কলেজে, যে হি প্রপোজড দ্যাট দে শুড ওয়েট। তো সেটা কি ভাইয়া আমরা ভুল শিখেছিলাম? আচ্ছা, এই জিনিসটা এখন আপনাদেরকে টোফেল ক্লাসে এইটা আসলে বলাটা কি ঠিক হবে কিনা, জাস্ট এইটা আপনারা, আপনি যে কোশ্চেনটা করেছেন সেই কোশ্চেনের এগেইনস্টে আমি একটু বলছি। এখানে শুড দিয়ে লেখাটা অ্যাকর্ডিং টু ব্রিটিশ গ্রামার কারেক্ট। ব্রিটিশ গ্রামার যারা লিখেন, ব্রিটিশ বই আপনারা, আমরা যখন বিবিএ তে যদি কোনো ব্রিটিশ রাইটারের বই পড়ে থাকি সেখানে শুড ব্যবহার করা হয়েছে। হাউএভার আমেরিকান যে গ্রামার গুলো ফলো করা হয়, অর্থাৎ এখনকার সময় আমরা যত ধরনের পরীক্ষা দেই সেখানে যে আমেরিকান গ্রামার গুলো ফলো করা হয় সেখানে বেস ফর্ম লিখতে হবে। সো আপনি যে ছোটবেলায় শিখেছেন যেটা প্রপোজ বা সাজেস্টেড এর সাথে, ওইটা যদি লিখতে হয় সেক্ষেত্রে অবশ্যই শুড ছাড়া লিখতে হবে এখনকার সময়। বুঝতে পেরেছেন? জি ভাই, থ্যাংক ইউ। এরকম আরো একটা জিনিস কনফিউজিং, যেটা হচ্ছে আই হ্যাভ আ ফ্রেন্ড, এটা ট্যাগ কোয়েশ্চেন। তো এটা ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি বলতে হবে ডোন্ট আই, বাট আপনারা এটাও ইন্টারমিডিয়েটে শিখে এসছেন, হ্যাভেন্ট আইও লেখা যায়। এনিওয়ে, নাম্বার থ্রি এর অ্যান্সার কি হবে? সি হবে। অ্যান্সার সি হবে। How to, no C নাম্বারটা হবে নো কারণ হাউ। এখানে পরে ইনফিনিটিভ আছে, এই কারণে নো হাউ। মানে এটা অ্যাবিলিটি বোঝাচ্ছে, অ্যাবিলিটি। রাইট, এই যে একজন বলেন না যে ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ থাকলে নো হাউ টু হবে। আপনি এভাবে জিনিসটা না দেখে আপনি যদি এভাবে দেখেন যে দ্বিতীয় আরেকজন বলেন অ্যাবিলিটি, তো অ্যাবিলিটি এবং নলেজ এভাবে যদি আমরা দেখি তাহলে এটা আরো ইজিলি বের করতে পারবো। হি স্টিল ডাজন্ট নো হাউ টু প্রিপেয়ার ফ্রেঞ্চ ফুড, সো ফ্রেঞ্চ ফুড প্রিপেয়ার করাটা একটা এবিলিটি, সো এখানে নো হাউ টু লিখতে হবে। রাইট, নাম্বার 4 বি তে বলা আছে এটা স্পিক হবে। নাম্বার 4 এ আছে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইট ইজ ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে সাবজাংটিভের অ্যাডজেক্টিভ। আপনাদের অ্যাডজেক্টিভ একটা লিস্ট দেওয়া হয়েছিল, সাবজাংটিভের অ্যাডজেক্টিভ হিসেবে ইম্পর্টেন্ট ব্যবহার করা হচ্ছে। সো এখানেও আমাদের পরবর্তীতে দ্যাট এবং সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম স্পিক ব্যবহার করতে হবে। রাইট, সো তারপরে যাই নাম্বার 5 এ। নাম্বার 5 এর অ্যান্সার কি হবে? এন্টার, পারমিট হচ্ছে এন্টার হবে। ইন্টার হবে, টু ইন্টার, এন্টার হবে নাকি টু এন্টার হবে? টু ইন্টার। আচ্ছা ইনফিনিটিভ কি হবে? টু এন্টার। রাইট, পারমিট এর পরে ভার্ব প্লাস আইএনজি হয় না, পারমিটের পরে ইনফিনিটিভ দিতে হয়। সো ভিজিটার্স ওয়ার নট পারমিটেড টু এন্টার দ্য পার্ক আফটার ডান। সো এখানে এন্টারিং আছে, এইটাই ভুল, এন্টারিং হবে না। সো 5 এর ভুল হচ্ছে নাম্বার বি। এরপরে যাই নাম্বার 6। নাম্বার 6 এর কারেক্ট অ্যান্সার কি হবে বলেন? এ,
নাম্বার 6 এর কারেক্ট অ্যান্সার এ হবে, কেন? এক্সপ্লেনেশন কি? বোথ আর এজ ওয়েল এজ এখন মানে একসাথে হয় না। বোথ আর অ্যাজ ওয়েল অ্যাজ একসাথে হয় না, রাইট, এবং বোথ এর সাথে এন্ড থাকতে হয়। সো আই নিড বোথ ফাইন ব্রাউন সুগার, এখানে বোথটা হচ্ছে রিডান্ডেন্ট, কারণ এখানে ভিতরে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে ইনক্লুসিভ করা হয়েছে অলরেডি। সো নাম্বার 6 এর ভুল হচ্ছে নাম্বার এ। নাম্বার এ তে যে বোথটা আছে এটা হবে না, হবে আই নিড ফাইন ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ পাউডার্ড সুগার টু ব্রেক এ ওয়াইন কেক। স্যার এটাকে আমরা ভাবে করতে পারি না, যদি অ্যাজ ওয়েল এজ প্রোডাক্টের নিচে দাগ থাকে সেক্ষেত্রে এন্ড দিতে পারি না? যদি অ্যাজ ওয়েল অ্যাজ পুরোটার নিচে দাগ থাকে তাহলে বোথের নিচেও দাগ থাকবে, দুইটা একসাথে থাকবে না। তখন কি আমরা এন্ড দিব না তখন? তখন মানে আপনি কি বলতেছেন বোথের নিচেও দাগ থাকবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এর নিচেও দাগ থাকবে? না না, তখন বোথে দাগ থাকবে না, অ্যাজ ওয়েল এর নিচে যদি দাগ হ্যাঁ, তখন থাকে আপনি এন্ড দিবেন, রাইট, তখন এন্ড দিয়ে করতে হবে। কিন্তু এখানে শুধু অ্যাজ এর নিচে দাগ আছে, তো অ্যাজ এ কোনো সমস্যা নেই, তো এই কারণে বোথটা হচ্ছে সমস্যা। নাম্বার 7 এ হবে। রাইট, নাম্বার 7টা প্রিটি ইজি, এখানে ইন স্পাইট অফ হবে। ইন স্পাইট অফ নেইলিস ফিয়ার অফ হাইটস। সো ইন স্পাইট কথাটা শুধু শুধু ব্যবহার করা হয় না, ব্যবহার করা যায় না, ইন স্পাইট অফ বলতে পারেন অথবা ডেসপাইট বলতে পারেন, কোনো সমস্যা নেই। নাম্বার 7 এর ভুল হচ্ছে এ। নাম্বার নাম্বার 8 কি হবে? এটা বি আনসারটা ভুল আছে। লেট হচ্ছে জেনারেল। এটার পরে বেস ফর্ম বসে। পজিটিভ ভার্ব, তাই না? লেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব। একটা মিনিট, মাউস কাজ করতেছে না। লেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব। আমরা শিখেছিলাম লেটের পরে যে ধরনেরই কমপ্লিমেন্ট আসুক না কেন, লেটের পরে আমরা সবসময় ভার্বের বেস ফর্ম দিব, মেক এবং লেটের ক্ষেত্রে। সো এখানে দেওয়া আছে লেট ন্যান্সি এন্ড হার, সো এরপরে আমরা টু মেক দিব না, লেট ন্যান্সি এন্ড হার মেক অল দ্য প্ল্যানস ফর দ্য পার্টি। সো নাম্বার 8 এ ভুল হচ্ছে বি নাম্বার। দেন কামস নাম্বার 9। নাম্বার 9 এ কি হবে? এ হবে। নাম্বার 9 এ এ হবে। এটা হবে, এটা ওই রেইজিং হবে। ট্রানজিটিভ ভার্ব নেবে। Right, after raising আছে। the flag আমি যখন বলছি after raising the flag, sorry rising the flag এখানে আছে। সো রাইজিং হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটার পরে কোনো অবজেক্ট বসে না, হাউএভার এখানে একটা অবজেক্ট আছে, সো আমাদের এটাকে ট্রানজিটিভ করতে হবে, which is raising। সো আমাদের বলতে হবে after raising the flag to commemorate the holiday। সো নাম্বার 9 এর ভুল হচ্ছে এ নাম্বার। ওকে, তারপরে আসি নাম্বার 10। নাম্বার 10 এ কি সমস্যা? বি আনসার। নাম্বার 10 এ অ্যান্সার বি। একজনকেই শুনতেছি আমি অ্যান্সার করতে, মোটামুটি অন্যরা চুপ করে আছেন। সবাই একটু রেসপন্স করার চেষ্টা করে, এটাকে এক্সামের মতো করে চিন্তা কর। ওকে, নাম্বার 10 এ একজন বি বললেন, এক্সপ্লেনেশন দেন, বি কেন হবে? এখানে কমান্ডেড ডেট ফর্ম আছে, সাবজেক্টিভ ভার্ব সাবজেক্টিভ সাবজেক্ট ভার্ব ডেট সাবজেক্ট ভার্ব। মেইন বিষয়টা হচ্ছে সাবজেক্টিভ ভার্ব থাকছে এখানে, এবং তার সাথে এখানে ভার্বের বেস ফর্ম হয়েছে। তো সাবজেক্টিভ ভার্বও আছে এবং এখানে ভার্বের বেস ফর্ম আছে। তো যেহেতু এখানে ভার্বের বেস ফর্ম আছে, সুতরাং আমাকে এখানে একটা দ্যাট লাগতে হবে, দ্যাট আনতে হবে। সো সেই দ্যাটটা এখানে মিসিং আছে। সো নাম্বার বি তে ভুল হচ্ছে, এখানে একটা দ্যাট করতে হবে। দ্য জেনারেল কমান্ডেড দ্যাট দ্য অফিসার্স ক্লাব বি অফ লিমিটস টু দ্য নিউ রিক্রুটস। সো এখানে একটা দ্যাট মিসিং হয়েছে। নাম্বার 11 এ হবে। এ। নাম্বার 11 এ এ এক্সপ্লেনেশন কি হবে? গট গটের পরে ইনফিনিটিভ। গটে, রাইট। আমরা শিখেছিলাম হ্যাভ এবং গটের পরে যদি ডুয়ার থাকে তাহলে এক ধরনের গ্রামার, এবং রিসিভার থাকলে আরেক ধরনের গ্রামার। সো গেটের পরে যদি ডুয়ার থাকে তাহলে অর্থাৎ অ্যাক্টিভ, আপনাদের টোফেলের বইতে ছিল অ্যাক্টিভ সেন্স। সো এখানে হিজ সিস্টার হচ্ছে ডুয়ার, সো গেটের পরে ডুয়ার থাকলে আমরা ইনফিনিটিভ লিখি। সো লুই গট হিজ সিস্টার
টু রিড হিজ ক্লাস অ্যাসাইনমেন্ট, সো এখানে টু রিড বলতে হবে, রাইট? সো 11 এর ভুল হচ্ছে নাম্বার এ। ওকে, এরপর আসি নাম্বার 12। 12 এ কি হবে? এ হবে, কারণ প্রথমটা নলেজ, পরেরটা হচ্ছে হলো মানে অ্যাবিলিটি, যার কারণে প্রথমটাই নিউ হবে। না, হাউ হবে না। How হবে না? Marcy said that she knew the procedure for doing the experiment. Correct. So আমার এখানে আসলে প্রসিজিওরের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমি প্রসিজিওরটা জানি। সো প্রসিজিওর হচ্ছে একটা নলেজ, যেটা আমি বলেছিলাম যখন কোনো কিছু জানা বা চেনার কথা বোঝানো হয় তখন আমরা হাউ ইউজ করি না। বিসাইড দ্যাট ইনফিনিটিভ এখানে নেই, সো শুধু নিউ হবে, এই হাউটা হবে না। তো 12 ভুল হচ্ছে নাম্বার এ। আসছি এবার 13 নম্বরে। 13 নম্বরে কি সমস্যা? 3 নম্বর ডিসপাইট অফ আছে, এটি শুধুমাত্র ডেসপাইট হবে, ডেসপাইট হবে, শুধু ডেসপাইট হবে, অথবা আমরা ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ কথাটাও বলতে পারি, ইনস্পাইট অফ। হ্যাঁ, তিনটা শব্দ। ওকে, সো তারপরে নাম্বার 14। নাম্বার 14 হচ্ছে সাবজেক্টিভ হবে, বি নাম্বারটা কারণে হলো শুধুমাত্র বেস ফর্ম হবে ভার্বের, শুধুমাত্র বেস ফর্ম। আসলে যেটা হয়েছে যে এই আগের 2 নাম্বার মিনি টেস্ট আর 3 নাম্বার মিনি টেস্ট, এটার ভিতরে গ্রামার পোর্শন খুবই কম। হ্যাঁ, মাত্র 8টা গ্রামারের উপরে, এই কারণে বারবার রিপিট হচ্ছে। সো 14 নম্বরের ক্ষেত্রে ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট পেড্রো স্টাডি হবে, স্টাডিজ হবে না। কারেক্ট। নাম্বার 15, নাম্বার 15 ও সেম। নাম্বার 15 এর ক্ষেত্রে রিকোয়ার্ডস বি নাম্বারটা প্র্যাকটিস, রিকোয়ার্ডস হচ্ছে গিয়ে সাবজাংটিভ ভার্ব, সুতরাং এটার পরও আমাকে ভার্বের বেস ফর্ম দিতে হবে। সো এখানে প্র্যাকটিসেস লেখা আছে, এটা হবে না, এখানে দিতে হবে প্র্যাকটিস, ভার্বের বেস ফর্ম, অর্থাৎ লাস্টের এই এসটা হবে না। আচ্ছা, এরপরে আসি 16 নাম্বার। এ হবে। 16 নাম্বার, এখানে স্টাডিড, স্টাডি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো তাই আইএনজি হবে, স্টাডি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে স্টাডিড হবে না, এখানে স্টাডিং হবে, রাইট? প্রোগ্রেসিভ, অথবা আপনাদের টোফেলের ভাষা হচ্ছে প্রোগ্রেসিভ, আর আমরা এটাকে চিনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে। সো মেরিজ কাজিন ইজ স্টাডিং হবে, সো নাম্বার এ তে ভুল আছে। 17 নম্বরের দিকে তাকাই। 17 নম্বরে কি সমস্যা? সিট হবে, সিট এ নাম্বারটা বল। এসআইটি 17 নম্বরে হচ্ছে প্রবলেম ভার্ব, রাইট? তো এখানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? ইনট্রানজিটিভ, নিজে থেকে বসা। তো আমি যদি বলি ইফ ইউ সেট, এর পর একটা অবজেক্ট লাগবে, অবজেক্ট তো নেই, তার মানে এখানে হবে ইফ ইউ সিট, তুমি যদি বসো, নিজে থেকে বসো। সো 17 নম্বরও ভুল হচ্ছে নাম্বার 8। বেশিরভাগ ক্ষেত্রে আমরা নাম্বার এটাই ভুল পাচ্ছি। ওকে, এরপরে আসতেছে 18 নম্বর। 18 নম্বরে কি সমস্যা? 18 নম্বর বি তে সমস্যা ভাই। 18 নম্বরে বি কেন? মেনশনের পরে দ্যাট বসে, মেনশন করতে, তো এজন্য আর কি দ্যাট হবে, মেনশন করতেছে। তো আমরা শিখেছিলাম মেনশন, তারপরে স্টেট, আরো 2টা ভার্ব ছিল, কি কি মনে আছে যেগুলোর পরে দ্যাট সবসময় বসাতে হয়? ডিক্লেয়ার, রিপোর্ট। সো আপনাদের এই বইয়ের ভিতরে 4টা ভার্ব ছিল, একটা হচ্ছে মেনশন, একটা হচ্ছে ডিক্লেয়ার, একটা হচ্ছে রিপোর্ট, আর একটা স্টেট। এগুলোর পরে আমাদেরকে সবসময় দ্যাটটা রাখতে হবে, অব্লিগেশন। সো এখানেও দ্যাটটা মিসিং। নাম্বার বি তে the president mentioned to the cabinet members that he was going to negotiate, সো এখানে একটা দ্যাট মিসিং আছে। আচ্ছা, নাম্বার 19 এ কি সমস্যা? ডি তে সমস্যা, কিছু সমস্যা? ডি। ডি নাম্বারের সমস্যা কেন বলেন? ভাই ওই যে আগে একটা ছিল যে আপনার নট অনলি আর অ্যাজ ওয়েল অ্যাজ একসাথে একসাথে হয় না। এই জায়গায় আমরা একটা ইনক্লুসিভ অলরেডি ব্যবহার করেছি, ঠিক আছে? নট অনলি বাট অলসো, এটা দিয়ে আমরা অলরেডি ইনক্লুসিভের কাজ করে ফেলেছি। সো এখানে লাস্টে যে অ্যাজ ওয়েলটা দিচ্ছে,
এটা হচ্ছে রিডান্ডেন্ট, অপ্রয়োজনীয়। সো এখানে ভুল হচ্ছে নাম্বার ডি, এই নাম্বার ডিটা এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। স্যার এখানে কি অ্যাজ ওয়েল স্যার মানে এমনি কিছু বসবে না? কিছুই বসবে না, এটা ব্ল্যাঙ্ক, এখানে অ্যাজ ওয়েল এর প্রয়োজন নেই। সো কলোনিস্টের পরে ফুল স্টপ বসে যাবে, বিকজ নট অনলি বাট অলসো দিয়ে আমরা অলরেডি ইনক্লুসিভ এর কাজ করে ফেলেছি। স্যার অ্যাজ ওয়েল এস আর অ্যাজ ওয়েল দুইটা কি সেম মিনিং? হ্যাঁ, দুইটাই সেম মিনিং, কিন্তু যখন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ বসাই এটা দুইটা জিনিসের মাঝখানে বসে, আর অ্যাজ ওয়েলটা লাস্টে বসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, 20 তে কি সমস্যা? বিতে সমস্যা। রাইট, এটা যখন আপনাদের পারমিট, অ্যালাউ, এনেবল এরপরে ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ হয়, রাইট। আমরা পজিটিভ ভার্বের সময় বলেছিলাম অ্যালাউ দিয়ে আসলে লেট বোঝানো হয়, হাউএভার লেট ব্যবহার করলে ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু যখন আমরা অ্যালাউ, এনেবল বা পারমিট এগুলো ব্যবহার করব তখন আমাদেরকে ইনফিনিটিভ দিতে হবে। সো অ্যালাউড আস টু এন্টার দিতে হবে। আসছি এবার 21 এ, কি সমস্যা বলেন? শুধুমাত্র নো হবে, এ এ এতে সমস্যা ভাই। এতে সমস্যা। সো এখানে ডিড ইউ নো দ্যাট, রাইট? ডিড ইউ নো দ্যাট, এটা একটা নলেজ যে অ্যাক্টরস স্ট্রাইক উইল ডিলে। সো একটা ঘটনার কথা বলা হচ্ছে, সেটা তুমি জানো কিনা, সো নলেজের কথা বলা হচ্ছে। সো এখানে ডিড ইউ নো, এখানে হাউটা ব্যবহার করার প্রয়োজন নেই। সো এ নাম্বারে ভুল 21 এ। দেন কামস 22, কি সমস্যা বলেন? এখানে এতে সমস্যা, হ্যাড ইনফর্ম হবে শুধুমাত্র, কারণ এটা তো কেন? অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ বলেন। অ্যাক্টিভ ভয়েস এই কারণে ভাইয়া। অ্যাক্টিভ ভয়েস, রাইট। আমি যদি এই সেন্টেন্সটা পড়ি, এটা একটা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। কি বলা হচ্ছে যে আমাদের উচিত ছিল জেনিসকে জানানো অ্যাবাউট দ্য চেঞ্জ ইন প্ল্যানস। সো আমাদের উচিত ছিল, তো আমরা হচ্ছে ডুয়ার, সরি। সো আমরা যেহেতু ডুয়ার, সেহেতু এখানে প্যাসিভ এর মতো করে লেখার প্রয়োজন নেই, যেটা এখানে করা হয়েছে। সো আমাদেরকে কি বলতে হবে? উই শুড হ্যাভ ইনফর্ম জেনিস। সো এখানে যে বিনটা আছে নাম্বার এতে, এই বিনটা হবে না। এটাই হচ্ছে এই সেন্টেন্সের ভুল। এরপরে আসছি 23, কি সমস্যা 23 তে? এটা সিতে সমস্যা, এটা শুধুমাত্র মানে অ্যাডভার্টাইজড হবে, অ্যাডভার্টাইজড, কারণ উল্টা নিয়ম আগেরটার, মানে প্যাসিভ ভয়েস আছে তো এই জন্য। উল্টা নিয়ম। এটা আমি যদি এই সেন্টেন্সটা একটু খেয়াল করি, when we arrive at the store to purchase the dishwasher, তারপর এখানে আছে অ্যাডভার্টাইজ, ঠিক আছে? সো এখানে যে অ্যাডভার্টাইজ যে শব্দটা আছে, এটা আসলে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে কোনো একটা কিছু অ্যাডভার্টাইজড হয়েছিল। সো ডিশওয়াশার নিজে নিজে তো আর অ্যাডভার্টাইজ হতে পারে না, কেউ একজন অ্যাডভার্টাইজ করেছে, রাইট? সো এখানে আমরা কি লিখবো? দ্য ডিশওয়াশার, এখানে অ্যাডভার্টাইজ হবে না, প্যাসিভ ভয়েসে লিখতে হবে হ্যাড বিন অ্যাডভার্টাইজড, হ্যাড বিন, দ্যাট হ্যাড বিন অ্যাডভার্টাইজড। সো একই সাথে আরেকটা গ্রামার আমরা শিখেছিলাম যে রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্ব, এটা যদি একসাথে থাকে, রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্ব একসাথে থাকে, তাহলে আমি এই দুটাকে একসাথে অমিট করে দিতে পারি। সো এখানে আমি আরো সহজ করে বলতে পারি শুধু অ্যাডভার্টাইজড, এখানে একটা ডি যুক্ত করে দিয়ে, তাহলে এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। তখন আমি বুঝতেছি যেই ডিশওয়াশারটা অ্যাডভার্টাইজড হয়েছিল নিউজ পেপারে, আমরা সেটা কেনার জন্য স্টোরে গিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। 24, ডি নম্বর, ডি। কারণ নট অনলি বাট অলসোর সাথে অ্যাজ ওয়েল অ্যাজ হয় না। এই জিনিসটা অনেকবারই আসছে, এটা আবার রিপিট হচ্ছে। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখেন, এখানে রেইজিং কথাটা আছে, এটা কিন্তু সবার আগে আপনাদেরকে খেয়াল করতে হবে যেটা প্রপারলি ব্যবহার করা হয়েছে কিনা। ইনফ্যাক্ট এখানে হয়েছে, বিকজ এটা অবজেক্ট আছে। সো এখানে ভুল হচ্ছে ডি, ডি নাম্বারে অ্যাজ ওয়েল কথাটা এখানে হবে না, বিকজ বাট অলসো, নট অনলি বাট অলসো একসাথে অলরেডি সেন্টেন্সের ভিতরে আছে। ওকে, এরপরে আসছি 25 নম্বর। 25-এ কি হবে? 25-এ এ নম্বর হবে। 25-এ এ নম্বর হবে কেন? এক্সপ্লেনেশন কি? এক্সপ্লেনেশন ভাই, এনকারেজড এর পরে হচ্ছে হলো এরকম ভাবে শিখছি যে ইনফিনিটিভ হয়, টু ওয়ার্ক। কারেক্ট, শিখেছেন। সো এনকারেজের পরে আমাদেরকে ইনফিনিটিভ ইউজ করতে হবে। দ্য ডিরেক্টর এনকারেজ দেম টু ওয়ার্ক ইন কমিউনিটিস। সো
আমাকে এখানে শুধু ওয়ার্ক দিলে হবে না, এনকারেজ देम টু ওয়ার্ক। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। 26 এ অন্য কেউ বলেন তো এটার অ্যান্সার কি হবে? এ নাম সমস্যা। এ নাম্বারের সমস্যা। আপনি বলেন এক্সপ্লেনেশন কি, কি সমস্যা? এখানে ওই যে হেড কই বারবার আছে হেড, আর হেডের পর আমরা দেখছি এখানে হি আছে ব্যক্তি, এই জন্য ওটা শুধু বেস করা হবে, রিরাইট টু হবে না। ব্যক্তি এভাবে শিখতে না করেছিলাম, বলেছিলাম ডুয়ার রিসিভার অ্যাক্টিভ প্যাসিভ সিনথে শেখার জন্য। সো এখানে ডুয়ার হবে জেসন্স প্রফেসর হ্যাড হিম রিরাইট হিজ থিসিস, অর্থাৎ সে নিজেই থিসিসটা যেহেতু লিখেছে ডুয়ার, সো এখানে হ্যাড এর পরে যেহেতু ডুয়ার আছে টু রিরাইট কথাটা হবে না, শুধু রিরাইট হবে। সো 26 এ ভুল হচ্ছে নাম্বার এ। মুভিং অন 27 এ কি সমস্যা? এ নাম্বার, এটা হবে অ্যাক্টিভ ভয়েস। কেন? ডুয়ার নিজে কাজ করতেছে। ডুয়ার সাবজেক্ট হিসেবে বসেছে, সাবজেক্ট পজিশনে ডুয়ার বসেছে, রাইট। মিস্টার হ্যারিস বায়োলজি ক্লাসটাকে দুই ভাগ করবে, ঠিক আছে? সো আমি যদি বায়োলজি ক্লাসটাকে সাবজেক্ট পজিশনে বসাতাম তাহলে এটা ঠিক ছিল, কিন্তু মিস্টার হ্যারিসই আছে, সো উইল বি ডিভাইডেড হবে না, এটা হবে উইল ডিভাইড। সো নাম্বার এ তে সমস্যা। নাম্বার এ তে বি ডিভাইডেড এর জায়গায় শুধু ডিভাইড কথাটা হবে। ওকে, তারপরে আসছি 28। নাম্বারটা স্যার 100। 28 এ ভুল হচ্ছে হান্ড্রেডস। কেন, কি সমস্যা? প্লুরাল করা। ওকে, প্লুরাল কথা হলে কি সমস্যা হয়? আঠাশটা সি হবে। সি তে ভুল হয়, আর বিং ডেস্ট্রয়েড হবে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হবে এটা। 100 অফ আবার হাউসেস। ওয়ার বিং ডেস্ট্রয়েড হবে বলে বলেছেন একজনের কাছে শুনলাম। আচ্ছা, মেইন কাহিনী হচ্ছে প্যাসিভ ভয়েস হবে কথাটা ঠিক আছে। আচ্ছা, ভুল কথা হচ্ছে ফার্স্টে একজন বললেন নাম্বার এ ভুল, তাকে বলছি 100 এর সাথে এস যে যুক্ত হয়েছে এটা ভুল না। হ্যাঁ, হান্ড্রেডস অফ হাউসেস কথাটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় শত শত বাড়ি, ঠিক আছে? যখন আমি হান্ড্রেডস অফ হাউসেস বলবো, অর্থাৎ 100টা না, শত শত বাড়ি, এটা যখন আমি বুঝাতে চাই তখন আমি হান্ড্রেডস বা হাজার হাজার যখন বোঝাবো তখন থাউজেন্ড সেভাবে বলি হয়। সো এটা কারেক্ট। আচ্ছা, এরপরে যদি চিন্তা করি কি লেখা আছে, ওয়ার ডেস্ট্রয়িং। সো ওয়ার ডেস্ট্রয়িং, আসলে হাউস আর বিল্ডিং তো কোনো কিছু ডেস্ট্রয় করছে না, ওরাই ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, সেটাকে আমাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। সো সিম্পল, ওয়ার ডেস্ট্রয়িংটাকে বলতে হবে ওয়ার ডেস্ট্রয়েড। Hundreds of houses and other buildings were destroyed by the raging tropical storm which later developed into a hurricane. So নাম্বার সি তে সমস্যা, ডেস্ট্রয়িং টাকে চেঞ্জ করে ডেস্ট্রয়েড দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 29 বিতে সমস্যা। বিতে সমস্যা। বোথ আছে, এখানে এন্ড হবে অ্যাজ ওয়েল এজ এর জায়গায়। Thank you very much. Marble has registered for both আছে, তার সাথে এন্ড লাগবে। For both the afternoon anthropology class and the evening sociology lecture. So এখানে আমার as well as টা ভুল, নাম্বার বি টাতে এন্ড লিখতে হবে, রাইট? এই সেন্টেন্সে যদি আমি অ্যাজওয়েলটাকে ইউজ করতে চাই অ্যাজওয়েলস এর পরিবর্তে, তখন সেন্টেন্সটা আসলে কিভাবে করতে পারি? এই বোথটা কেটে দিবেন। না, অনলি আমি অ্যাজওয়েলটা ইউজ করব। তখন কি মেরিভেল হ্যাজ রেজিস্টার্ড ফর দ্য আফটারনুন অ্যানথ্রোপোলজি ক্লাস এন্ড দ্য তারপরে ইভিনিং সোশিওলজি লেকচার অ্যাজ ওয়েল। লাস্টে লিখে দিবেন as well। লাস্ট অ্যাজ ওয়েল, আমি এন্ড এবং অ্যাজ ওয়েল দুইটা একসাথে আনতে পারবো। হ্যাঁ, মানে as well কথাটা আমি সেন্টেন্সের ভিতরে কিভাবে ইউজ করি সেটা আমি বুঝাই বলি। দেখেন, আমি ফার্স্টে একটা সেন্টেন্স বললাম যে I went to market to buy some groceries, তারপরে বললাম and I went to my friend's house as well. সো এই যে সেন্টেন্সের ভিতরে যে লাস্টে আমি as well কথাটা যুক্ত করলাম,
এটার মাধ্যমে আমি সেন্টেন্সের ভিতরে একটা জোন নিয়ে আসলাম। কিরকম? আমি ফার্স্টে বললাম যে আমি বাজারে গিয়েছি কিছু গ্রোসারি কেনার জন্য এবং সাথে আমার বন্ধুর বাড়িতেও গিয়েছি। এইটা আমি যখন প্রকাশ করতে যাইবো তখন আমি লাস্টে এই অ্যাজ ওয়েল জিনিসটা প্রকাশ ইউজ করব। আর এই পার্টিকুলার সেন্টেন্সের ভিতরে যদি আমি অ্যাজ ওয়েলটা আপনি যেভাবে লাস্টে ইউজ করতে চাচ্ছেন সেটা যদি লিখতে চান তাহলে কিভাবে হতে পারে? Maribel has registered for afternoon anthropology class and he registered for evening sociology lecture as well. কিন্তু এই সেন্টেন্সের ভিতরে যদি আপনি ওভাবে ইউজ করেন সেটা থেকে আরো বেটার হবে ভিতরে একটা এন্ড দিয়ে লাস্টে অ্যাজ ওয়েল এজ ইউজ করার থেকে আপনি ডিরেক্ট যদি এভাবে বলেন Maribel has registered for afternoon anthropology class as well as the evening sociology lecture, এটাই আরো বেটার সাউন্ডেড। ক্লিয়ার? জি স্যার বুঝছি। অ্যাজ ওয়েল ইউজ করলে কি ভাই তখন এন্ড এর পরে আবার একটা সাবজেক্ট নিয়ে আসা লাগবে, তাই তো? হ্যাঁ। ওকে, তারপরে যাচ্ছি 30 তে। 30 কি সমস্যা? এতে এই সমস্যা। এই নাম্বারে সমস্যা। এই নাম্বারে সমস্যা। এই নাম্বার কি হবে? এখানে কোনো অবজেক্ট নেই। এখানে কোনো অবজেক্ট নেই। ফুড প্রাইসেস হ্যাভ কি হবে? রিজন, তাই না? রাইজ রোজ রিজন। সো এখানে যেহেতু কোনো অবজেক্ট নাই সো আমাদেরকে ইনট্রানজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। এই কারণে রেইজড এর বদলে আমাদেরকে ইউজ করতে হবে রিজন। ফুড প্রাইসেস হ্যাভ রিজন। সো 30 এর ভুল হচ্ছে নাম্বার এ। কামিং টু 31, অ্যানসার কি হবে? হুজ হবে স্যার। কেন হুজ হবে? দ্য রেড কারের আর কি দ্য ম্যানটা হচ্ছে রেড কারের আর কি মালিকানা বোঝাচ্ছে। রাইট, পজিশন বোঝাচ্ছে। পজিশন বোঝাচ্ছে। পজিশন বোঝাচ্ছে। পজিশন বোঝানোর জন্য আমরা যে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করি সেটা হচ্ছে হুজ। হুজ। সো আমাকে এখানে যখন ব্যবহার করতে হবে হুজ ইউজ করতে হবে। The man whose red car is parked in front of our house is a prominent physician in this town. এখানে হুজ বসতে হবে, নাম্বার এ তে সমস্যা। ওকে, 32। 32 তে কি সমস্যা? এই নাম্বার সমস্যা। ইন স্পাইট অফ এই নাম্বার হবে এখানে, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট হবে, কারণ অলদো পরে একটা সেন্টেন্স বসে আর ইন স্পাইট অফ বা ডিসপাইট একটা নাউন ফ্রেজ বসে আর কি। সো এখানে হার সিভিয়ার পেইনটা হচ্ছে এখানে একটা ফ্রেজ আকারে আছে। সো ফ্রেজের আগে আমাদের প্রিপোজিশন ডেসপাইট বা ইনস্পাইট অফ ব্যবহার করতে হবে, কনজাংশন অলদো না। সো এখানে অলদোটা ভুলভাবে ব্যবহার করা হয়েছে। সো নাম্বার এ ইজ মিস্টেকেন, উই হ্যাভ টু ইউজ ডেসপাইট। 32 তে ভুল হচ্ছে নাম্বার এ। নাও কামস 33। 33 বলবেন। 33টা মনে হয় প্যাসিভ হবে, কারণ হচ্ছে দা প্রপোজালটা হচ্ছে গিয়ে রিপিল হবে না। আচ্ছা, প্রথমত এই রিপিল শব্দের অর্থ কি? রিসিভার। হ্যাঁ, রিসিভার, ঠিক আছে। রিপিল শব্দের অর্থ কি? বাতিল। প্রত্যাখ্যান করা। রিপিল। রিপিল শব্দের অর্থ বাতিল করে দেওয়া, বাতিল করা হয়েছে। হ্যাঁ, সো প্রপোজাল হ্যাজ বিন রিপিলড লিখতে হবে, প্যাসিভ ভয়েস। সো আপনাদের ভিতরে যে দুইজন বললেন যে এখানে এটা রিসিভার, কারেক্ট অ্যান্সার। সো প্রপোজাল হ্যাজ বিন রিপিলড বলতে হবে। ওকে, 34 এ কি সমস্যা? বি নাম্বারে হুম হবে। কেন হুম হবে? কারণ এখানে হচ্ছে এটা অবজেক্ট পজিশনে আছে, যেটা আগে অবজেক্ট পজিশনে আছে। আমি যদি সেন্টেন্সটা দেখি দুইটা ক্লজ আছে এখানে। প্রথম ক্লজটা বলা হচ্ছে হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট, এটা একটা। আরেকটা বলা হচ্ছে দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ভোটেড। সো ফ্যাকাল্টি মেম্বার্স ভোট দিয়েছে, কাকে দিয়েছে? এই হি কে দিয়েছে। তার মানে এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে হি। এখন হি কে রিপ্লেস করব যখন আমি, অর্থাৎ অবজেক্ট পজিশনকে যখন আমি রিপ্লেস করব রিলেটিভ প্রোনাউন দিয়ে, সেখানে আমাকে ইউজ করতে হবে হুম, নট হু।
So আমাকে বলতে হবে he is the only candidate whom the faculty members voted not to remain on the list of eligible replacement for Professor Khote. Professor Khote. Okay. So 34 answer B. এরপর আসছি 35 35 এ কি সমস্যা? সিতে ভুল। কি হবে সিতে? Correct answer কি হবে? Raise হবে. In spite of the tenant's objection, the department manager decided to raise the rent. So বৃদ্ধি করা বোঝাতে হবে raise কথাটা প্রকাশ করতে হবে কারণ এখানে অবজেক্ট হচ্ছে, অবজেক্ট আছে। So transitive verb raise the rent. 36 এ কি সমস্যা? এখানে এই নম্বরে হুইচ হবে কেন? এখানে থিংস দ্যাট থিংস কে বোঝাতে পারে, সমস্যা নেই। অন্য কেউ বলবেন? এটা নন রেস্ট্রিকটিভ ক্লজ, এখানে কমা দিয়ে আমরা আলাদা করছি। হ্যাঁ, তারপরে নন রেস্ট্রিকটিভ ক্লজে সাধারণত দ্যাট ইউজ করা যায় না। রাইট, এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। এটা একটা নন রেস্ট্রিকটিভ ক্লজ কারণ কমা দিয়ে সেপারেট করা হয়েছে, সুতরাং এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ ব্যবহার করতে হবে, দ্যাট ব্যবহার করা যাবে না। রেস্ট্রিকটিভ ক্লজ হলে আমরা হুইচ বা দ্যাট দুটোই ব্যবহার করতে পারি, বাট নন রেস্ট্রিকটিভে শুধুমাত্র হুইচ দ্যাট ইউজ করা যায় না। 36 এ নম্বরে ভুল। 37 সি নম্বর। এখানে কি হবে? লাই হবে। আমরা এখানে দেখতেছি যে শুটটা আছে, এই শুটটা হচ্ছে মডাল, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। তো এটা যদি ভার্বের বেস ফর্ম হয়ে থাকে তাহলে এটা যদি লে হয়, তো লে মানে আমরা জানি হচ্ছে শোয়ানো বা রাখা বোঝাতে হয়, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব। হাউএভার এখানে নিজে থেকে শোয়ার কথা বলা হচ্ছে, সো এখানে লাই ইনট্রানজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। হি শুড লাই ইন বেড ফর আ ফিউ ডেজ। স্যার এটা একটু বুঝাবেন, স্যার বুঝেন। আচ্ছা, এখানে সেন্টেন্সটার মানে কি? সেন্টেন্সটার মানে হচ্ছে ডক্টর বলেছে অ্যান্ডারসনকে বলেছে যে তার বিছানায় শুয়ে থাকা উচিত, ঠিক আছে? সেখানে অ্যান্ডারসন কি নিজে নিজে শুবে নাকি কেউ অ্যান্ডারসনকে শুয়ায় দিবে? কেউ শোবে। ঠিক, কেউ শোবে মানে আপনাকে আপনার সাপোজ কোমরে ব্যথা করতেছে, ডক্টর বললো আপনি খাটে শুয়ে থাকেন, রেস্ট নেন। এখন আপনাকে কেউ শুয়াই দিবে নাকি? আপনি তো নিজেই শুয়ে শুয়ে রেস্ট দিবেন। এখন আপনি যদি বলেন যে আমি তো হাঁটতেও পারি না, নড়তেও পারি না, এরকম যদি হয় সেটা ডিফারেন্ট কেস, বাট ইন জেনারেল আপনি তো নিজে নিজেই শুয়ে পড়েন খাটের উপরে। তো এটা যখন প্রকাশ করা হচ্ছে তখন ইনট্রানজিটিভ ভার্ব লাই ব্যবহার করতে হবে। ওনার প্রশ্নের আনসার আমার কাছে আছে, তাই সে দিব। হ্যাঁ দেন। হ্যাঁ, সেটা হচ্ছে মনে করেন আপনাকে যদি কেউ শোয়াই দেয়, সে সাবজেক্ট পজিশনে থাকতে হবে এবং আপনি ভার্বের পরে থাকবেন, কিন্তু এখানে আপনি ভার্বের আগে আছেন, দ্যাট মিন্স আপনাকেই শুতে হবে। বিষয়টা হচ্ছে এটা। ভালো একটা এক্সপ্রেশন দিয়েছেন জামিল ভাই, থ্যাংক ইউ। যিনি কোশ্চেন করছেন উনি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। রাইট, একটা বাচ্চাকে যদি আপনি শোয়ান তখন আপনি সাবজেক্ট পজিশনে থাকবেন, বাচ্চা অবজেক্ট পজিশনে থাকবে। ওকে, 38 এর ক্ষেত্রে আগের যে গ্রামারটা আমরা পড়লাম সেটাই। সো 38 এর এক্সপ্লেনেশন কি হবে? সেট হবে, কারণ এখানে প্ল্যানটা একটা অবজেক্ট আছে, সো আমাদের এখানে ট্রানজিটিভ ভার্ব সেট। রাইট, এটা কুলার লোকেশনে আমাদেরকে প্ল্যানটা রাখতে হবে, সেট। ওকে, ফাইনালি বাংলাদেশ একটা উইকেট পেয়েছে। 39 হু হবে, থিংস পিপল
which right, which things কে বোঝায়, things পার্সন কে বোঝাতে পারে না। So Dr. Harder, who is the professor of this class? So আমাকে এখানে who ব্যবহার করতে হবে। 39 এ which হবে না, এটা হচ্ছে 39 এর প্রবলেম। আশা করি বুঝতে পেরেছেন। Coming to 40, এ হবে ডিসপাইট হবে শুধু, Despite. ডিসপাইট অফ হবে না। right, এই মিনিটের আসলে প্রিটি ইজি হয়ে গেছে। এখানে ডেসপাইট হবে, ডেসপাইট অফ হবে না, ডেসপাইট আর ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন। ওকে, 40 পরে 41, 41 এ কি সমস্যা? has been cancelled, এই নাম্বারটা ভাই এই নাম্বার, কারণ এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস হওয়ার কথা অ্যাক্টিভ ভয়েস আছে। রাইট, দিস ক্লাস হ্যাজ ক্যান্সেলড হবে না, হবে দিস ক্লাস হ্যাজ বিন ক্যান্সেলড। কারণ ক্লাস নিজে নিজে ক্যান্সেল করতে পারে না, ক্লাস হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন। সো কেউ একজন ক্লাসটা ক্যান্সেল করবে। সো এখানে হ্যাজ ক্যান্সেলড হবে না, আপনাকে লিখতে হবে হ্যাজ বিন ক্যান্সেলড, দিস ক্লাস হ্যাজ বিন ক্যান্সেলড। রাইট, 41 এর आंसर হচ্ছে ভুল, হচ্ছে নাম্বার এ তে। নাও কামস 42, 42 তে কি সমস্যা? তে কি সমস্যা বলবেন? lying হবে। লাইং হবে। এটাও সেম, একটু আগে যেটা বললাম, হি রিয়েলাইজ দ্যাট দ্য জ্যাকেট হ্যাড বিন লাইং। সো জ্যাকেটের অবস্থান প্রকাশ করা হচ্ছে। সো এখানে লেইং কথাটা বলা ইউজ করা যাবে না, আমাকে লাইং কথাটা ইউজ করতে হবে। অর্থাৎ এই বানানটার ক্ষেত্রে আমাদের এটা বাদ দিয়ে দিতে হবে, LYING ব্যবহার করতে হবে। মুভিং অন টু 43, 43 অ্যান্সার কি হবে বলবেন? ভাই এই নাম্বারটা ভুল, এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ করতে হবে। এখানে দি প্রবলেমস, এখানে ওই জন্য দ্য প্রবলেমস আছে। আচ্ছা, তাহলে আমাকে এখানে বলতে হবে, দেখেন এখানে দুইটা জিনিস একটু বলি। প্রবলেমস দ্যাট ডিসকভার্ড। সো এখানে আমি যে দ্যাটটা ব্যবহার করছি রিলেটিভ প্রোনাউন, সেই দ্যাটটা প্রবলেমকে বোঝাচ্ছে। ওকে, সো এই দ্যাট হচ্ছে কি আমার এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করছি, তার সাথে ডিসকভার্ড, কিন্তু এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব মিসিং আছে, তাই না? সো প্রবলেমস দ্যাট ওয়ার ডিসকভার্ড, প্যাসিভের আকারে আমি লিখবো, কিন্তু প্যাসিভের জন্য আমার একটা অক্সিলিয়ারি ভার্ব আছে একটা, সেটা আমার এখানে মিসিং। সো আমাকে বলতে হবে দ্য প্রবলেমস দ্যাট ওয়ার ডিসকভার্ড সিন্স ইনিশিয়াল রিসার্চ। সো এখানে এই ওয়ার অক্সিলিয়ারি ভার্বটা মিসিং। মুভিং অন টু 44, এই নাম্বারে LIE বেস ফর্ম হবে, বেস ফর্ম হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর সাজেস্টেড দ্যাট হি লাই ইন বেড, লে ইন বেড হবে না, লাই ইন বেড হবে, কারেক্ট। আচ্ছা, 45, ডি হবে। সেম ভাইয়া 45 ডি নাম্বারে মেইন প্লাস রিরাইট ভার্বের বেস ফর্ম। মেড হচ্ছে একটা ডিসপজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। এখানে টু রিরাইট হবে না, সো হি মেড হিম রিরাইট ইট। সো নাম্বার ডি তে সমস্যা, নাম্বার ডি তে হবে মেড হিম রিরাইট ইট। মুভিং অন টু 46, 46 এ কি সমস্যা? দ্যাট হবে স্টেটেড এর পরে, রাইট, দ্য প্রজেক্টর ডিরেক্টর, এখানে আমরা স্টেটেড এর পরে একটা ড্যাট দিতে হবে। সো আমরা শিখেছি যে স্টেট মেনশন, রিপোর্ট, ডিক্লেয়ার, এগুলোর পরে আমরা একটা দ্যাট দিতে হয়, সেই দ্যাটটা এখানে মিসিং আছে। স্টেটেড দ্যাট হি বিলিভ, সো এখানে দ্যাটটা মিসিং আছে 46 এ। মুভিং অন টু 47, আর চারটা দিলেই আজকের এক্সপ্লেনেশন ক্লাসটা শেষ হবে। 47 এর आंसर বলবেন? এই নম্বর হবে, এই নাম্বার অলদো বিন্দু এগুলো পরে এখানে পেজ নাউন পেজ আছে। যখন আমরা অলদো ব্যবহার করব তখন আমাদের একটা সেন্টেন্স দরকার হবে, বাট এখানে আছে একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। তো অলদো দ্য ডেঞ্জার হয় না, হবে ডেসপাইট দ্য ডেঞ্জার অথবা ইন স্পাইট অফ দ্য ডেঞ্জার, রাইট? সো আমার এখানে নাম্বার এ তে সমস্যা, 47 এ এ তে সমস্যা। 48, স্যার এটাকে আমরা একটা প্রশ্ন করতে পারি 47 এর? হ্যাঁ বলেন না।
আচ্ছা, এগুলা যখন আমরা তো মানে বুঝতেছি ইনস্পায়ার অফ বা ডেসপাইট নিয়ে আসবো, যদি আমরা এটা অল দিয়ে সেন্টেন্সটাকে মেক করি, সেক্ষেত্রে এখানে কোনো ভার্ব দিয়ে সেন্টেন্সটা কারেকশন করা যায়? বাট এক্ষেত্রে না, এমনি নর্মালি। এই সেন্টেন্সটা যদি আপনি করতে চান করা যাবে, একটু ডিফিকাল্ট হয়ে যাবে তখন সেন্টেন্সটা করা। ওকে, এখানে কি অলদোর পরে দেয়ার দিয়ে শুরু করা যায়? অলদোর পরে দ্যাট দিয়ে শুরু করা যায় মানে দ্যাট না, দেয়ার 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 মানে সাবজেক্ট হিসেবে যদি আমি ওই দেয়ার নিয়ে আসি। হ্যাঁ, ওই আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে অলদো দেয়ার ইজ ডেঞ্জার, এই কথা বলতেছেন তাই তো? জি। এই সেন্টেন্সটা অত সুন্দর একটা সেন্টেন্স হয় না, আরো সুন্দর করে সেন্টেন্স যদি বানানো যায়। জামিল ভাই, এটা সুন্দর করে সেন্টেন্সটা কিভাবে বানানো যায় অলদো দিয়ে, ডেঞ্জারটাকে ঘুরায়? আমাকে কিছু বলছেন? কি আপনি কই, আপনি কি ক্লাসে নাই? না, আমি রেখে মানে অন্য কাজ করতেছি, বলেন না কি। 47 এ এই যে কোশ্চেনটা করছে একজন, সেটা হচ্ছে আমরা অলদোটাকে ডেসপাইট দিয়ে রিপ্লেস করে দিয়ে বলবো ডেসপাইট দ্য ডেঞ্জার। এখন কথা হচ্ছে এই সেন্টেন্সটাকে যদি আমি অলদো রাখতে চাই তখন আমার সেন্টেন্সটা কি হতে পারে? তো সেই ক্ষেত্রে আরেকজন বললো অলদো দেয়ার ইজ ডেঞ্জার। সো এই সেন্টেন্সটা আসলে শুনতে খুব একটা ভালো লাগে না। তো আমি যদি অলদো দিয়ে সেন্টেন্সটা করতে চাই, সেক্ষেত্রে সেন্টেন্সটাকে সুন্দর করে কি বলা যেতে পারে? প্রথম কথা হচ্ছে যিনি বলছেন ওনারটা তো ঠিক আছে, 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি সুন্দর করে সেন্টেন্স বানাতে চান, আপনাকে তো ওয়ার্ড গুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আর এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ডেঞ্জারের আগে আর্টিকেল দা আছে। হ্যাঁ, তো এটার কারণে আসলে ওয়ার্ডিংটাও সুন্দর আসতেছে না। এক্স্যাক্টলি, আমি এই কারণে বানাতে পারতেছি না। হ্যাঁ, আমি একটা বলবো। তার কারণে হচ্ছে না, বলেন না। although he might be injured for the dangers, দেখে হতে পারে। although he might be injured for the danger, এটা তো এক সেন্টেন্স হয়ে গেল। তারপরেরটা হ্যাঁ বরিস, এর পরটা ঠিক থাকবে। ও আচ্ছা, আপনি এই দুইটাকে মিলে একটা বানাই ফেলছেন। হ্যাঁ, আমি দ্যাটটা তুলে দিলাম। না না, দ্যাট দিয়ে তো ওটা তো হচ্ছে না। একটা ওয়ে, ঠিক আছে, আপনার ওইটা একটা ওয়ে। তাইসির ভাই যেটা বলতেছে দ্যাট, তাইসির ভাই যেটা মনে করছে আর কি, আর আমিও যেটা মনে করছি সেটা হচ্ছে দ্যাট এর পরে একটা ইনটেক থাকবে, দ্যাট এর আগে আপনি আরেকটা সেন্টেন্স বানাবেন, কারণ অলদো দিয়ে তো আমরা দুইটা ক্লজকে যুক্ত করি। জি জি, তো আপনি দুইটাকে মার্জ করে বানানোর দরকার নেই, ডিফারেন্ট একটা বানান, এটা দিয়ে দেখি। দ্যাটের পরে কি থাকবে? দ্যাটের আগেরটা কিভাবে আপনি চেঞ্জ করতে পারি? হ্যাঁ, আপনি সাবজেক্ট ওই যিনি একজন বলেছিলেন, বললো না দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ, কি একটা আনলো না, ওইটা আনতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, ওটা আনলে হয়, কিন্তু তাইসির ভাই বলতেছে ওটা দিয়ে সেন্টেন্সটা সুন্দর আসতেছে না, এটা বলছে আর কি। এই যে আমি দেখেন এখন দা ডেঞ্জার কথাটাকে যদি চেঞ্জ করি, দেখেন আমি যেটা বলবো এটা একটু ভার্বস টাইপ হয়ে যাবে। আমি যদি এটা বলতে চাই, এই যে এখানে এই পুরো সেন্টেন্সটা দেখি, বরিস ব্রেভলি এন্টার দ্য বার্নিং হাউস ইন অর্ডার টু সেভ দ্য ইয়াংস্টার। তো বার্নিং হাউস যেহেতু বলা হচ্ছে, তার মানে এখানে আগুনের কথা বলা হচ্ছে। সো আমি তখন এখানে বলতে পারি অলদো দ্য ফায়ার ইজ ডেঞ্জারাস, that he might be injured, অথবা আবার বলতে পারি although the fire poses the danger that he might be injured। এভাবে সেন্টেন্সটা আমি বলতে পারি। বাট এই সেন্টেন্সটা আসলে ওই যেটা লেখা আছে ডেসপাইট দিয়ে ওই একই মিনিংই প্রকাশ করে, however it becomes bit verbose বা ওয়ার্ডি। আর আপনাদের মধ্যে আরেকজন যেটা বললেন পুরো সেন্টেন্সটাকে চেঞ্জ করে তার আগে অলদো যুক্ত করে, সেই সেন্টেন্সটা হতে পারে, হাউএভার এখানে পরবর্তী দ্যাটের পরবর্তী অংশটুকু চেঞ্জ হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি কি এর পরের সেন্টেন্সে যাব নাকি এখানে আরো কারো কোশ্চেন আছে? না স্যার, ওকে, থ্যাংক ইউ। 48 বলবেন। 40 এ নম্বর কেন, কি সমস্যা? দ্যাট আর কি হবে না, কারণ জেনারেল নলেজে মানে এসে দেখা যাচ্ছে সেন্সে বোঝা যাচ্ছে যে দিস আছে, তার আগে তো কার কোনো কনজাংশনের প্রয়োজন নেই। মানে এই কাহিনী হচ্ছে দ্যাট। হ্যাঁ বলেন।
দ্যাট থাকলে এখানে দুইটা সেন্টেন্স থাকতো, রাইট। এখানে দ্যাট থাকলে দুইটা সাবজেক্ট হইতো, দুইটা ভার্ব লাগতো, এখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে। সো এখানে আমার দ্যাট এর প্রয়োজন নাই, দ্যাট ইজ এ কনজাংশন, যেটা আমার এখানে প্রয়োজন নাই। সো 48 এর এ নাম্বারে দ্যাটটা হবে না। কামিং টু 49 কি হবে? বি হবে রেইজ। রেইজ হবে। Despite Martha's attempts to rise হবে না, to raise her test scores. অবজেক্ট আছে, সো অবজেক্ট আছে, এখানে আমাকে ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে রেইজ। ওকে, লাস্ট ওয়ান 50। ডি নম্বর। ডি নম্বর এর পরে ইনফিনিটিভ হবে, এবল এর পর ইনফিনিটিভ দিতে হবে। এখানে দ্যাট আছে শুরুতে, তাতে কোনো সমস্যা নাই, কারণ এখানে দুইটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুইটা ভার্ব আছে। একটা এই যে ভার্ব, একটা ইজ আছে এখানে, আর একটা ভার্ব ইজ আছে, এবং এই জিনিসটা পুরো একটা সাবজেক্ট। দ্যাট মিস্টার জোনস ইজ নট প্রিপেয়ার্ড টু টিচ দিস কোর্স, এটা পুরোটা সাবজেক্ট। আর এছাড়া মিস্টার জোনস একটা সাবজেক্ট আছেই। আপনাদের কি আশা করি এই দ্যাটটা শুরুতে লিখে যে সেন্টেন্সটা প্যাসিভ করে শেখানো হয়, এটা জামিল ভাই দেখিয়েছে। সো এই দ্যাটটা অলরাইট। হাউএভার এখানে সমস্যা হচ্ছে উই উইল বি এবল টু ফাইন্ড হবে, এবল ফাইন্ডিং হয় না। সো এখানে এবল টু ফাইন্ড করতে হবে। সো এই হচ্ছে আপনাদের মিনিটের 3 এর এক্সপ্লেনেশন এন্ড আনসার্স। আজকে বৃহস্পতিবার, সো আগামীকাল থেকে আমরা আবার গ্রামেটিক্যাল অংশে চলে যাব, এবং আমি এক্সপেক্ট করব আপনারা গ্রামেটিক্যাল অংশগুলো এরপরে যেগুলো আছে সেগুলো একটু পড়বেন। আমাদের এই ক্লাসে জয়েন করার আগে ইউ হ্যাভ 2 অফ ডেজ, তার আগে এই গ্রামেটিক্যাল অংশগুলো পড়বেন। তাহলে আপনারা ক্লাস যখন করতে আসবেন তখন আপনাদের নিজেদের কিছু একটা কোয়েশ্চেন সেট করেই তারপর আসতে পারবেন, সেটা আসলে আপনাদের লার্নিংটা আরো বেটার হবে। হ্যালো তাইসি স্যার। হ্যাঁ বলবেন স্যার। আমার মিনিট টেস্ট 2 এর আগে, মানে একদম একটু আগে আমার কিছু কোশ্চেন ছিল, কিছু টপিকের উপর কিছু কোশ্চেন করব এখন স্যার। করেন স্যার। কনজুগেটেড ভার্ব কি? এটা কন্ডিশনালে পাইছিলাম। কনজুগেটেড ভার্ব মানে হচ্ছে একটা ভার্বের যে বিভিন্ন রকম ফর্ম থাকে না, ডু, ডিড, ডান। সো ডু, ডিড, ডান, এই যে তারপর ডুইং, এগুলো হচ্ছে কনজুগেটেড ভার্ব। মানে ডু এর কনজুগেটেড বিভিন্ন রকম, কি কি? ডিড হতে পারে, ডান হতে পারে, ডুইং হতে পারে, এগুলো হচ্ছে কনজুগেটেড ভার্ব। অর্থাৎ একটা ভার্বের বিভিন্ন ফর্ম। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি স্যার। একটু 118 পেজে যাবেন টোফেলের। 118 মানে হচ্ছে 132 নাকি? আসলাম, এটাই তো 118 নাকি? হ্যাঁ স্যার নিচের দিকে স্যার, একদম শেষের দিকে স্যার। এখানে এই যে হ্যাঁ নিচে যান। হ্যাঁ স্যার, লেস কমন মোর কমন এই বিষয়টা একটু বোঝাবেন স্যার। However, if the two actions clearly happened at quite different times, সেই জিনিসটা বুঝিনি স্যার। জামিল ভাই আছেন নাকি? হ্যাঁ আছি। হ্যাঁ আপনি এই জিনিস দেখান, এই যে মিক্স কন্ডিশনাল দেখাইছিলাম তো, ভুলে গেছে খেলাটা। মিক্স কন্ডিশনাল সম্পর্কে আপনাদের অ্যাডভান্স ব্যাচে বেশি পড়ানো দরকার। বলেন জামিল ভাই, এখানে আবার বলেন। আচ্ছা দেখেন, ওই ইফ শি হ্যাড সিন দ্য মুভি, তো সেটার পরে আমার হওয়া উচিত ছিল শি উড হ্যাভ টোল্ড, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনাদের জন্য এটাই হচ্ছে পারফেক্ট, যে আপনারা থার্ড কন্ডিশন থাকলে থার্ড কন্ডিশন করবেন। আচ্ছা, এখন এটা হচ্ছে এমসিকিউ পার্ট। এখন আপনি যদি কোথাও দেখেন উড হ্যাভ টোল্ড এর জায়গায় উড টেল আছে, হ্যাঁ, এখন এমসিকিউ প্রশ্নে এটা আপনি ভুল দিবেন, মানে এটা আপনি দাগাবেন না। কিন্তু রিটেনে যদি আপনি দেখেন যে এরকম কেউ লিখছে, তখন কি তাকে আপনি ভুল বলবেন? ভুল বলবেন না, কারণ এভাবে আসলে লেখা যায়। এটাকে বলা হচ্ছে মিক্স কন্ডিশনাল। হ্যাঁ, এটা আমি পড়াবো আপনাদেরকে বেসিক অ্যাডভান্স ব্যাচে, অর্থ সহ পড়াবো। অর্থগুলো যখন বুঝতে পারবেন তখন আসলে কেন এই ফর্মগুলো আমরা ইউজ করি সেটাও আপনারা বুঝতে পারবেন। আমি অর্থ সহই বলবো। তো আপনি চাইলে এই থার্ড কন্ডিশনের সাথে সেকেন্ড কন্ডিশনের অর্ধেক পার্ট, অথবা সেকেন্ড কন্ডিশনের অর্ধেক পার্টের সাথে থার্ড কন্ডিশনের অর্ধেক পার্ট জুড়ে কন্ডিশনাল সেন্টেন্স গুলোকে লিখতে পারেন। কিন্তু এগুলো সচরাচর ব্যবহার হয় না, যে কারণে এগুলোকে বলা হয় লেস কমন।
গট মাই পয়েন্ট? হ্যাঁ স্যার, ওকে। অর্থাৎ আচ্ছা ফর স্যার, দ্য টাইম বিং আপনারা কন্ডিশনালের যে বেসিক রুলটা জানেন সেটাই মাথায় রাখবেন। ওকে স্যার। আচ্ছা স্যার, এরপর হোপ উইশ এর একটা পার্টে কত নাম্বার পেজ? স্যার 121। 121 মানে হচ্ছে 137 134। I wish I could back, আরে পরে সরি স্যার, I wish I could go back to my old days। যখন বলি স্যার এটা দিয়ে তো আমি পাস্ট উইশ বুঝাই, কিন্তু পাস্ট উইশের ক্ষেত্রে এখানে স্যার আমি আমার স্ট্রাকচারটা কেন ফলো করলাম না? আবার বুঝতে পারিনি স্যার অনেক সময় সেন্টেন্স দেখতে পাই যে I wish I could go back to my old days, এটা দিয়ে স্যার পাস্ট উইশ বোঝানো হয়েছে, কিন্তু কিভাবে পাস্ট উইশ বোঝানো হলো? মানে এটা অর্থ কি স্যার যে আমি যদি আমার শুনেন আপনি উইশের সেন্সটা আগে বোঝার চেষ্টা করতে হবে। আপনি যখন এই কথাটা বলতেছেন, উইশটা কবে করতেছেন, কোন বিষয়ে উইশ করতেছেন? ফিউচারের ব্যাপারে উইশ করতেছেন নাকি পাস্টের ব্যাপারে উইশ করতেছেন? এই সেন্সটা বোঝার চেষ্টা করতে হবে। খেয়াল করেন, আমি যেটা বলি সেটা মনোযোগ সহকারে শুনুন। আজকে হচ্ছে জুলাই মাসের 8 তারিখ, ঠিক আছে, 2021 সাল। এখন আপনি বলতেছেন আমি যদি আমার পুরাতন দিনে ফেরত যেতে পারতাম, অর্থাৎ আপনি 2005 সালে ফেরত যেতে চাচ্ছেন। 2005 সালে ফেরত যাবেন কখন? এখন যেহেতু উইশ করছেন, এখন বাজে রাত 8:30, মনে করেন রাত 10টার সময় যদি আপনি ফেরত যাইতে পারতেন ওই জায়গায়, মানে ফিউচারে একটা যদি ঘটনা ঘটতো সেটার কথাই বলা হচ্ছে। কিন্তু ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আপনি অতীতে ফেরত যাওয়ার কথা বলতেছেন। পাস্ট উইশ জিনিসটা আসলে কি? পাস্ট উইশ হচ্ছে আপনার অতীতের কোনো একটা জিনিসকে আপনি চেঞ্জ করার উইশ করতেছেন। আপনি অতীতে ফেরত যাওয়ার কথা যেটা করছেন এটা ফিউচার উইশ, কারণ এই ঘটনাটা ঘটবে এখন থেকে কিছুক্ষণ পরে। ক্লিয়ার? কিন্তু মনে করেন গত সপ্তাহে আপনার ফ্রেন্ডরা একটা পার্টি করেছিল, সেই পার্টিতে আপনি যান নাই, তারা এখন ওই পার্টি করে ফেসবুকে ছবি দিচ্ছে। এখন আপনি বলতেছেন ইস যদি যাইতাম ওই পার্টিতে তাহলে ভালো হতো। তার মানে দিস ইজ অ্যাবাউট সামথিং পাস্ট। ওইখানে আপনি কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছেন, ওইটা হচ্ছে পাস্ট উইশ। পাস্টের ব্যাপারে যখন চেঞ্জ করার কথা আসে বা পাস্টের ব্যাপারে কোনো কিছু আশা প্রকাশ হয় তখন সেটা পাস্ট উইশ। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা স্যার, তারপর একটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব পড়ানোর সময় আপনি বলছিলেন যে হি বিকেম এ ডক্টর, তো এখানে বিকেম নাকি লিঙ্কিং ভার্ব না, তাই না স্যার? এটা বলছিলেন না, আমি বলছিলাম লিঙ্কিং ভার্ব। স্যার আপনার একটা বলছিলেন স্যার যে ওই যে মানে পড়াশোনা করে আমি পড়াশোনা করছি সেটা হচ্ছে অ্যাকশন, কিন্তু হয়ে যাওয়াটা লিঙ্কিং। ও আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখানে বুঝতে বিকাম পারছি। লিঙ্কিং ভার্ব। ওকে স্যার। আর স্যার এস দিয়ে যেগুলা কম্পারিজন করি, এস দিয়ে করলে সেটা ইকুয়াল কম্পারিজন, আর দেন দিয়ে করলে সব আনইকুয়াল, এটা কি স্যার? এইভাবে মুখস্থ করতে পারবেন না, কারণ সাধারণত কম্পারিটিভের ক্ষেত্রে দেন ব্যবহার করা হয়, আর ইকুয়াল কম্পারিজনের ক্ষেত্রে অ্যাজ ব্যবহার করা হয়, এবং আরো একটা আনইকুয়াল কম্পারিজনে অ্যাজ আসে। সেটা কোথায়? ওই যে মাল্টিপল নাম্বার কম্পারিজন যখন আমরা ব্যবহার করি, টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ অথবা টোয়াইস অ্যাজ মেনি অ্যাজ, ওটাও কিন্তু একটা আনইকুয়াল কম্পারিজন, কিন্তু এটা ইকুয়াল কম্পারিজনের স্ট্রাকচারে করে তার সামনে টোয়াইস, 3 টাইমস, 4 টাইমস এগুলো যোগ করা। হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার লাস্ট কোশ্চেন, একজন একটা প্রশ্ন করলেন, প্রশ্নটা ধরতে পারিনি স্যার। ওনারটা শেষ করুক তারপরে বলি। হ্যাঁ বলেন। আচ্ছা লাস্ট প্রশ্ন বলেন। হ্যাঁ স্যার, আপনি বলছেন স্যার শেলের পাস্ট শুট, তাই না? না না, শেলের না, আপনি বলছেন স্যার শেলের পাস্ট উড, কিন্তু স্যার টোফেলে তো বলতেছে শুট, সো এই জিনিসটা একটু বুঝলাম না। কোথায় বলছে শুট? শেলের পাস্ট শুট? না না, টোফেলে লেখা আছে শুট। হ্যাঁ টোফেলে শুট লেখা আছে ভাই। কোথায় স্যার? টোফেলে লেখা থাকে, আমি বলতেছি শেলের পাস্ট ফর্ম উড, ঠিক আছে? শুট হচ্ছে আলাদা একটা মডেল। কোথায় লেখা আছে ভাই? পেজ নাম্বারটা বলেন না, আমি একটু দেখি। স্যার 112। ইন্টারেস্টিং। 112 মানে হচ্ছে
137 127 এই ফাঁকে মাসুদকে আমি কিছু তথ্য দিয়ে সহায়তা করি। মাসুদ, আমি সবসময় সবাইকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এটাকে ভাষার মতো ভাবে বুঝতে হবে। যেমন আপনি যখন উইশ করছেন যে আমি ছেলেবেলায় ফেরত যেতাম, এটার মানেটা কি? এটার মানে দুটো হতে পারে। একটা হচ্ছে আপনি ছেলেবেলাটা ফেরত পাবেন এরকম একটা চিন্তা করছেন, এখন এই মুহূর্তে আপনি ছেলেবেলাটা ফেরত পাবেন। আর আরেকটা হচ্ছে আপনি সহ পৃথিবী সহ সময় আরো 10 বছর পিছাই দিবেন, মানে যেটা আসলে ইলজিক্যাল চিন্তা ভাবনা। একটা ল্যাঙ্গুয়েজে এটা তো আসলে সম্ভব না। তো আপনি যে সেন্সে আসলে গো ব্যাক টু মাই ওল্ড ডেজ এটা কথাটা বলছেন, এর মানে হচ্ছে আপনি 10 বছর পিছনে যাবেন। আপনি একা গেলে হবে না, আপনার বাবা মাকেও নিয়ে যেতে হবে এবং আপনার আশেপাশে যত মানুষ আছে পৃথিবীর সবাইকে নিয়ে যেতে হবে, যেগুলো আসলে রিডিকুলাস কিছু চিন্তা ভাবনা আর কি। হ্যাঁ, তো কিন্তু তার মানে এটা বেটার অর্থ কি? বেটার অর্থ হচ্ছে যে আমি আমার ছেলেবেলায় ফেরত যেতাম, মানে হচ্ছে ফিরে পেতাম এই মুহূর্তে। তাহলে আমি কি করতাম? নদীতে লাফালাফি করতাম। বিষয়টা হচ্ছে, সেন্সটা হচ্ছে এরকম। বুঝতে পারছি আমি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ভাইয়া শ্যালের পাস্ট টেন্স উড হবে, শুড না। ওকে স্যার। ওকে, আরেকজন কোশ্চেন করবেন বলছিলেন, কোশ্চেন করেন। হ্যাঁ স্যার 178 পেজে একটু ওই প্রবলেম আমরা ছিল। কম্পারিজনের সময় তো 100 কম্পারিজন বলেন। 78 স্যার। এস এস আর হচ্ছে সু এস, দুইটা তো আমরা মানে সচরাচর একই জানি, বাট দুইটা কোথায় আমরা স্পেসিফিকলি ইউজ করব পার্থক্য ভেদে। তো আমি বলেছিলাম নেগেটিভ সেন্টেন্সে আপনি সো অ্যাজ দুইটা ব্যবহার করতে পারবেন, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুধুমাত্র অ্যাজ ব্যবহার করবেন। তো সো এসটা তার মানে নেগেটিভ কে প্রেফার করে? আমি কি বলতেছি সেটা ভালো করে শুনেন। নেগেটিভ একটা সেন্টেন্সে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে আপনি অ্যাজ ব্যবহার করতে পারবেন বা সো অ্যাজ ব্যবহার করতে পারবেন। এখানে একটার উপর একটা প্রেফারেন্সের কোনো বিষয় নাই, দুটাই ব্যবহার করা যাবে নেগেটিভ সেন্টেন্স হলে। হ্যাঁ, হি ইজ নট সো টল অ্যাজ আই অথবা হি ইজ নট অ্যাজ টল অ্যাজ আই। হাউএভার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সো ব্যবহার করা যাবে না। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলতে হবে হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, 178 বলতেছিলেন একজন, 178 পেজে যাব। হ্যাঁ স্যার 178 স্যার ডেন্টিস্টের। জি স্যার 192 সো 178 স্যার। for dentist sir sir yeah, teeth sir the dentist is with a child whose teeth are sir এখানে আর হলো কেন সেই জিনিসটা জানতে চাচ্ছিলাম। কি হবে ভাইয়া? মানে এখানে স্যার টিথ তো স্যার দাঁত স্যার, এই জন্য ভাবতেছিলাম স্যার এখানে ইজ হবে কিনা বা টিথ এখানে মানে দাঁতগুলো প্লুরাল কি সিঙ্গুলার স্যার সেই বিষয়টা জানতে। আচ্ছা, টিথের সিঙ্গুলার হচ্ছে টুথ, আচ্ছা, আর টুথের প্লুরাল হচ্ছে টিথ, এই কারণে আর হবে। ধন্যবাদ স্যার। আমরা আসলে সবসময় টুথ কথাটাই ব্যবহার করি, টিথ কথাটা ব্যবহার করি, তো এই কারণে মাথায় হয়তো ধরতে মানে ভুল হয়েছে। আদারওয়াইজ আশা করি ক্লিয়ার। ঠিক একই রকম কিন্তু ফুট থেকে ফিট। হ্যাঁ, আমার একটা কোশ্চেন, মানে কে যে দেন নিয়ে একটা প্রশ্ন করছিল, মানে ইকুয়াল আনইকুয়াল। আমি নিজে একটা জায়গায় কনফিউজড হয়ে থাকি, সবার সাথে মুখ আলোচনা করতেছি আর কি, মানে সবার জন্য কোশ্চেন। যেমন এস দিয়ে আমি হচ্ছে ইকুয়াল কম্পারিজন করি, ওকে, আর দেন দিয়ে মোটামুটি আমি আনইকুয়াল কম্পারিজন করি। সব জায়গায় তো এটাই বলা আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, যেমন করিম ইজ বেটার দেন রহিম, ইকুয়াল তো হইলো না, আনইকুয়াল। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে করিম ইজ নট বেটার দেন রহিম। যদি আমি সেন্টেন্সটা বলি এরকম যে করিম ইজ নট বেটার দেন রহিম, তার মানে কি? করিম রহিমের চেয়ে বেটার না, তার মানে কি সে হয় রহিমের চেয়ে খারাপ অথবা রহিমের সমান। এই দুইটা মিনিং কি আসে না এই সেন্টেন্স থেকে? নট থাকলে ভাই তখন ওটা ইকুয়াল চলে আসবে মনে হয়, কিন্তু না, ইকুয়ালও আসতে পারে আবার আনইকুয়ালও আসতে পারে। মানে আমি এগুলো চিন্তা করতেছি আর কি, এগুলো তো আসলে কোথাও পাওয়া যায় না, এগুলো আসলে কোথাও পাওয়া যায় না, সেজন্য আমি একটু আমার যতটুকু নলেজ সেখান থেকে একটু যদি বলি,
যে ইংলিশ সেন্টেন্সে আমার মনে হয় যে এই যে মানে আমরা কোনো জিনিস সেন্স করার জন্য, কোনো জিনিস বোঝার জন্য কোনো একটা লাইন থেকে কি বলা হয়েছে সেটা বুঝতে পারি। However, he is not better than করিম, এই কথাটা আমি যখন বলতেছি তখন আসলে আমি কম্পেয়ার করেই বলতেছি। অর্থাৎ এই পার্টিকুলার সেন্টেন্সে আমি আসলে কম্পেয়ার করতেই চাচ্ছি, কম্পেয়ারটা করতেছি নেগেটিভ, যে ও ওর থেকে ভালো না। এটার মানে কি? এটার মানে আবার ডিফারেন্ট জিনিস হইতে পারে। যে যেমন আমি যদি বলি হি ইজ নট আ টিচার, সো এটার মানে কি এরকম যে হি ইজ আ ডক্টর, এরকম হইতে পারে, হি ইজ আ কার্পেন্টার, এটাও হইতে পারে। হি ইজ নট আ টিচার যখন আমি বলতেছি তার মানে আমি আসলে বুঝাচ্ছি সে টিচার না। হাউএভার ওই একই কথাই আমি যদি বলতে পারি যে রহিম ইজ নট বেটার দ্যান করিম, এই পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে আমি আসলে কম্প্যারিজনটাই আনতেছি। এটা আমার নলেজ থেকে, কমন সেন্স থেকে বললাম, আমিও কোনো জায়গায় পড়ি নাই, তো যতটুকু আমার মাথায় এখন আসলো সেটাই বললাম। আপনাদের সবাইকে একটা জিনিস বলি যে এই যে জিনিসগুলো না, এগুলা একটু চিন্তা করবেন, তাহলে আসলে এই যে গ্রামার জিনিসটা শিখা, এই জাস্ট এই একটা টোফেল করে বা টোফেলের মিনিটে সম্পন্ন করে কিন্তু গ্রামার জিনিসটা ভালো করে মাথায় ঢুকবে না। এইটা নিয়ে আপনাদেরকে খাটতে হবে। আপনাদের মধ্যে অনেকে, আমি ডিসকারেজ করতেছি না, বাট আপনাদের মধ্যে অনেকে ভাই এটা কি হবে, এটার অ্যান্সার কি হবে, এরকম করে আমাদেরকে কোয়েশ্চেন করেন। কোয়েশ্চেন করবেন, কোনো সমস্যা নাই, বাট ডোন্ট মেক ইট এ হ্যাবিট। কোনো একটা কিছু দেখলেন, দেখার সাথে সাথে এটা একজনকে স্ক্রিনশট পাঠায়, এটা উত্তর কি হবে? এতে কি হয় যে আপনার এটা নিয়ে আর ঘাটাঘাটি করার কাজটা হয় না। আমি যদি এটা একটা ভুল উত্তর দিয়ে দিই, আপনি সেই ভুল উত্তরটাকে ঠিক মনে করে চলে যাবেন। তো আপনারাও যদি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, এখন ইন্টারনেট অ্যাভেলেবেল, সো আপনারাও কয়েকটা জায়গায় দেখে কিছু বোঝার চেষ্টা করে তারপরে যদি এসে বলেন আমাদেরকে এই এই জিনিসগুলো পেয়েছি, এগুলোর মিনিং কি হবে, তাহলে আমরা আপনাদেরকে আরো বেটার হেল্প করতে পারবো এবং আপনিও আসলে প্রকৃতপক্ষে উপকার পাবেন। সো এনিওয়ে, অনেক কথা বললাম, রোববারে দেখা হবে নতুন ক্লাসে, নতুন গ্রামার নিয়ে। আজকে ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।